আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, গতদিন আমরা দেখছিলাম তোমার বিপিএস কে নয়েজ পারফরম্যান্সটা আমরা দেখছিলাম, ঠিক আছে? নয়েজ পারফরম্যান্স অফ বিপিএস কে। তো বিপিএস কে তে কি দেখছিলাম আমরা? মডুলেটেড সিগন্যালটাতে যদি আমরা যে সিগন্যালটা ট্রান্সমিট করব, ঠিক আছে, যেমন S1 বা S2, তাই না? জিরোর জন্য দুইটা সিগন্যালের জন্য যখন আমরা সিগন্যাল ট্রান্সমিট, বিপিএস কে মানে কি দুইটা সিম্বল, তাই না? দুইটা সিম্বলের জন্য দুইটা ট্রান্সমিটেড সিগন্যাল। তো যেহেতু ফেজ শিফটিং, একটাতে 90 ডিগ্রি, একটা 0 ডিগ্রিতে ট্রান্সমিট হচ্ছে, আর একটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফটিং, ঠিক আছে? তাহলে একটা পজিটিভ, একটা নেগেটিভ সিগন্যাল। তো এই দুইটা ট্রান্সমিটেড সিগন্যাল যখন যাচ্ছে, এটার সাথে যদি নয়েজ অ্যাড হয়, তাহলে নয়েজ পারফরম্যান্সটা কেমন হবে সেটা আমরা দেখছিলাম। তো রিসিভ সিগন্যালটা কি হবে যদি নয়েজ অ্যাড হয়ে যায়? রিসিভ সিগন্যালটা হচ্ছে এটা, এই দুটো হচ্ছে রিসিভ সিগন্যাল, একটা হচ্ছে 1 এর জন্য আর একটা হচ্ছে 0 এর জন্য নয়েজ অ্যাড হচ্ছে, ঠিক আছে? S1 ট্রান্সমিট হওয়ার কথা, S1 এর সাথে নয়েজ অ্যাড হলো। S2 ট্রান্সমিট হওয়ার কথা, S2 এর সাথে নয়েজ অ্যাড হলো। তো নয়েজ অ্যাড হওয়ার পরে এই দুইটা সিগন্যালের প্রবাবিলিটি কতটা? এই দুইটা সিগন্যাল, এই যে এই সিগন্যালটাকে আমরা যদি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন আকারে লিখি, তাহলে আমরা S1 এর জন্য পাবো এটা, আর S2 এর জন্য পাবো এটা, ঠিক আছে? নয়েজের গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েবল হিসেবে যদি এই সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করি, এই সিগন্যালটাকে আরটাকে, ঠিক আছে, রিসিভ সিগন্যালটাকে, তাহলে S1 সিগন্যালের জন্য আমরা পাবো এই সিগন্যালটা, আর S2 এর জন্য পাবো এটা, ঠিক আছে? তো দিস ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা রিপ্রেজেন্ট করা হয় তোমার গাউসিয়ান ফাংশন দিয়ে, ঠিক আছে? আমরা যেটা গাউসিয়ানটা আগেই দেখেছি, এই যে এখানে ছিল, যেটা আমরা প্রথম দিকেই পড়লাম, যে ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে, যে পিএক্সটা এক্স এর রেসপেক্টে এইভাবে চেঞ্জ হয়। তো এটা আমরা নয়েজ, যখন চ্যানেলের মধ্যে নয়েজ অ্যাড হয়, সেই নয়েজটা যেহেতু গাউসিয়ান টাইপ, এই জন্য আমরা এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দিয়ে এই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এটাকে বলি। এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনটা ইজ রিপ্রেজেন্টেড লাইক দিস, যেটা দিয়ে আমরা রিসিভ সিগন্যালটাকে এখন এক্সপ্রেস করছি, ঠিক আছে? ওটাকে আমরা রিপ্রেজেন্ট করব এখন, আমাদের রিসিভ সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করব এই পিএক্স দিয়ে, ঠিক আছে? এই এক্স এর জায়গায় এখন আমাদের আসতেছে রিসিভ সিগন্যাল। এক্স এর জায়গায় যদি রিসিভ সিগন্যাল আসে, তাহলে আমার তোমার সিম্বল, এটা আমার ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাইড হয়ে এটা হলো ট্রান্সমিটেড সিগন্যাল 1, ট্রান্সমিটেড সিগন্যাল 2, তার মানে 0 এবং 1 সিম্বল, দুইটা সিম্বলের জন্য দুইটা ট্রান্সমিটেড সিগন্যাল পেলাম। তো এটাকে আবার সিগন্যাল রিপ্রেজেন্টেশনটা যদি আমি স্পেস রিপ্রেজেন্টেশনে দেখাই, তাহলে এটা সিগন্যাল 1 এর অ্যামপ্লিটিউড, এটা সিগন্যাল 2 এর জন্য অ্যামপ্লিটিউড, ঠিক আছে? এই যে অ্যামপ্লিটিউডটা এগুলো দেওয়া আছে। তো পাওয়ারটা হচ্ছে এতটুকু, আর এটা 0 ডিগ্রিতে আছে, এটা 180 ডিগ্রিতে আছে, আর রিসিভ সিগন্যাল এই দুটো। আমরা এগুলো গতদিনই দেখেছি, তারপরে একটু এখন বললাম। তো এই দুটার যদি আমি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দেখাই, তাহলে ইট উইল বি লাইক দিস, ঠিক আছে? এখানে এটা মিন পাওয়ার, এটা হচ্ছে নয়েজের ভ্যারিয়েন্স, এটাও মিন পাওয়ার, এটা নয়েজের ভ্যারিয়েন্স, আর এটা রিসিভ সিগন্যালটা। তো রিসিভ সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হয়েছে, তাই না? নয়েজ অ্যাড হওয়াতে একটা মিন সিগন্যাল থাকবে, মিউ এর ভ্যালুটা হচ্ছে এটা, আর এটা নয়েজ ভ্যারিয়েন্সটার ভ্যালু। এই নয়েজ ভ্যারিয়েন্স আর মিউটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, এটা এখানে দেখিয়েছি একটু। এখানে আমাদের যদি আমরা ধরে নেই যে 1 এবং 0 এই দুটা প্রবাবিলিটি সমান, প্রবাবিলিটি মানে কি সিম্বলের প্রবাবিলিটি, তার মানে কতগুলা 1 যাবে কতগুলা 0 যাবে, এটা প্রবাবিলিটি যদি 50-50 হয়, তাহলে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ S1 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ S2 ইকুয়াল টু 0.5, তাই না? যদি সমান হয় দুটা প্রবাবিলিটি, তাহলে এই ক্ষেত্রে আমাদের বাউন্ডারিটা ঠিক মাঝখানে থাকছে, ডিসিশন বাউন্ডারিটা, অপটিমাম ডিসিশন বাউন্ডারিটা ঠিক মাঝখানে মিড পয়েন্টে থাকছে। তাহলে এটা ডান দিকে গেলে ডিসিশন হবে 1 এর পক্ষে, আর এই পাশে গেলে 0 এর পক্ষে। তার মানে রিসিভ সিগন্যালটা যদি আমার ডান পাশে হয়, তাহলে রিজন 1 এ পড়ছে, আর যদি বাম পাশে হয় তাহলে রিজন 2 তে পড়ছে। ডান পাশ বাম পাশ মানে কি, আর যদি গ্রেটার দ্যান 0 হয়, এই 0টা হচ্ছে মিডল পয়েন্ট। এই 0 থেকে বেশি যদি হয় রিসিভ সিগন্যালটা, তাহলে আমার হবে 1 এর পক্ষে, তার মানে 1 এর পক্ষে মানে বাইনারি, আমার 1 সিম্বলটা আমি রিসিভ করছি। আর যদি 0 চেয়ে কম হয় আর এর ভ্যালুটা, তাহলে আমার কি হচ্ছে, সিম্বল 0 রিপ্রেজেন্ট করছে। তাহলে আমার ডিসিশন রুলটা কি হচ্ছে, যদি তোমার
সিগন্যাল 1 আমি ধরে নিব যে সিগন্যাল 1 আমি রিসিভ করেছি এখানে সিগন্যাল 1টা রিসিভ করেছি ধরে নিব কখন, যদি আমার এই রিসিভ সিগন্যালটা তার মানে আরটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে এই পাশে পড়ে। ঠিক আছে, এই পাশে হলে আমার অবশ্যই সিগন্যাল 1, তাই না? তো এই পাশে হলে আমার 0 থেকে বেশি হলে আমি ধরে নিচ্ছি, তার মানে এটা কিন্তু নয়েজ সহ সিগন্যালটা, এই আরটা হচ্ছে নয়েজ সহ। নয়েজের কারণে সিগন্যালটি কিন্তু অলরেডি ডেটোরিয়েট হয়ে গেছে। তো ডেটোরেট হওয়ার পরেও যদি 0কে আমি থ্রেশহোল্ড ধরে নেই, এই থ্রেশহোল্ড থেকে ডান দিকে রিজন 1, বাম দিকে রিজন 2, তাহলে আর যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে আমার রিজন 1-এ পড়ছে, আর যদি 0-র চেয়ে কম হয় তাহলে রিজন 2-তে পড়ছে। তো এভাবে করে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ধরে নিয়ে, যেটা আমরা অলরেডি কিন্তু দেখেছি ডিটেকশনে, যে একটা থ্রেশহোল্ড আমরা ধরে নেই ডিসিশন ডিভাইসে। তো ওইটার চেয়ে বেশি হলে আমার সিম্বল 1, ওইটার চেয়ে কম হলে সিম্বল 0। এই ডিসিশনটাই হচ্ছে এখানে তোমার রিপ্রেজেন্ট ডিসিশন রুলটা দিয়ে আসলে করা হয়। তাহলে আমরা S1 নিচ্ছি কখন, যখন r is greater than 0 হয়। তার মানে it was transmitted when received signal point falls in region R1। যখন আমরা ধরে নিচ্ছি S2 যখন তোমার r is less than 0 হয়, তার মানে এই পাশে less than 0 হলে S2 ট্রান্সমিট হয়েছে সেটা ধরে নেওয়া হয়। তাহলে ডিসিশন রুলটা এভাবে কাজ করে। তো প্রবাবিলিটি অফ এরর, এখানে বাউন্ডারি কত, বাউন্ডারি হচ্ছে 0 পয়েন্ট আছে। ঠিক আছে, 0 পয়েন্টে আমার বাউন্ডারিটা আছে। তাহলে মিউটা কত, মিন ভ্যালুটা কত, সিগন্যালের মিন ভ্যালু হবে তোমার যে এই যে আমার যে ক্যারিয়ার সিগন্যালটা আছে, এই ক্যারিয়ার সিগন্যালে এটা হচ্ছে এসি, যদি ধরি এটা অ্যামপ্লিটিউডটা এসি, তাহলে এসি বাই 2, এসি বাই 2 হচ্ছে আমার মিউ মিন ভ্যালুটা, মানে পাওয়ার আমার সিগন্যালের পাওয়ারের মিন ভ্যালু হচ্ছে এসি বাই 2। তাহলে এটা হচ্ছে রুট 2 ইবি, এখানে যে রুট আছে তোমার, দেখো এখানে আছে 2 আর এখানে আছে ইবি, তো এই দুইটা মিলে দুইটার ক্ষেত্রে কিন্তু আমার রুট ইবি আছে। তো রুট ইবির সাথে 2 মাল্টিপ্লাইড হয়ে আমার সিগন্যালের অ্যামপ্লিটিউড আসবে রুট 2 ইবি। তো রুট 2 ইবি বাই 2 ইকুয়াল টু রুট ইবি বাই 2। ঠিক আছে, আর সিগমা স্কয়ার হচ্ছে কি নয়েজ ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা কত ছিল আমাদের n নট বাই 2। ঠিক আছে, এখানে যেহেতু আমরা একটা ক্যারিয়ার ইউজ করে দুইটা সিগন্যালকে ট্রান্সমিট করছি, একটা ক্যারিয়ার ইউজ করে দুইটা সিগন্যালকে ট্রান্সমিট করছি, তাই এভারেজ পাওয়ারটা হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিগন্যালের ভ্যারিয়েন্সটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে n নট বাই 4। এখন আমি যদি প্রবাবিলিটি অফ এরর বের করি, এরর মানে কি, এরর হচ্ছে যে আমি যদি সিগন্যাল 1 ট্রান্সমিট করি, এটা তো সঠিক যদি আমার প্রপারলি ট্রান্সমিট হয় তাহলে আমার এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। কিন্তু যদি আমি S1 ট্রান্সমিট করলাম পেলাম S2, আবার S2 ট্রান্সমিট করলাম পেলাম S1, এটাকে কি বলবো, এটাকে বলবো বিট এরর। তার মানে 1 এর বদলে আমি 0 পাচ্ছি বা 0 এর বদলে আমি 1 পাচ্ছি, তাহলে কি হচ্ছে, বিট এরর হচ্ছে। তার মানে এই নয়েজটা যদি এত বেশি হয়ে যায় যে আমার এই 8টা থ্রেশহোল্ড থেকে ক্রস করে যায়, ধরো কোনো কারণে যদি এমন হয় যে S1 ট্রান্সমিট করেছি বাট আমার 8টা কোথায় পড়ে গেল, 8টা এই পাশে পড়ে গেল, এতটাই নয়েজ যে আমার আর এই পাশে চলে আসছে, রিসিভ সিগন্যালটা এই পাশে চলে আসছে, এই বাউন্ডারি এই পাশে, তাহলে আর ইজ লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। তাহলে কি ডিটেক্ট করবে, সে ডিটেক্ট করবে S2, তাহলে এটা ভুল ডিসিশন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে, 1 এর পরিবর্তে সে ডিটেক্ট করছে 0। ঠিক আছে, 1 এর পরিবর্তে সে ডিটেক্ট করছে 0। আবার ধরো যদি S2 ট্রান্সমিট হলো কিন্তু সে ডিসিশন দেখাচ্ছে আর ইজ গ্রেটার দ্যান 0, তার মানে নয়েজ এত বেশি যে রিসিভ সিগন্যাল তোমার ডিস্টর্টেড হয়ে গেছে, তো তখন আর ইজ গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। তখন আমরা কি রিসিভ করবো, আর ইজ গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে S1 ডিটেক্ট করবে, তার মানে আমি S2 ট্রান্সমিট করেছি কিন্তু ডিটেক্ট করছে S1, তাহলে এটা বিট এরর হচ্ছে। সেই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি অফ এরর থাকবে একটা, তার মানে এই প্রবাবিলিটিটা কতটা যে আমার এই আরটা এই থ্রেশহোল্ডটাকে ক্রস করে যাচ্ছে, তার মানে সে যেটা দেখানো কথা আর ইজ লেস দ্যান 0 বা আর ইজ গ্রেটার দ্যান 0 সেটা না দেখে উল্টাটা দেখাচ্ছে। তো সেই প্রবাবিলিটিটা হচ্ছে প্রবাবিলিটি অফ এরর। সেটা আমরা উপরে যেটা দেখেছিলাম যে প্রবাবিলিটি অফ এররটাকে আমরা একটা ইন্টিগ্রাল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা কিউ ফাংশন। ঠিক আছে, কিউ ফাংশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তো ইন টার্মস অফ যদি কিউ ফাংশন এটাকে লিখি তাহলে কিউ মিউ বাই সিগমা, তার মানে মিউ হচ্ছে আমার মিন ভ্যালুটা আর নিচে হচ্ছে আসছে নয়েজ ভ্যারিয়েন্স বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এরর। ঠিক আছে, মিউ বাই সিগমা, তাহলে মিউটা কত, আমার মিউটা যেটা আমি মিন ভ্যালুটা বের করলাম এই মিউটা এখানে বসাবো, আর সিগমাটা হচ্ছে এটা, এটার স্কোয়ার রুট, তার মানে রুট n নট বাই 2।
তাহলে কিউ ফাংশন অফ কত বের করতে হবে, কিউ ফাংশন অফ 2EB/n, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ যদি কিউ ফাংশন লিখি প্রবাবিলিটি অফ এরর কে, তাহলে এটা হবে কিউ অফ √2EB/n। এটা কিন্তু ম্যাথল্যাবে এই ফাংশনটা সলভ করা যায় সরাসরি। তো প্রবাবিলিটি অফ এরর যদি আমি লিখতে চাই কিভাবে লিখবো, এই যে প্রবাবিলিটি অফ এররটা এভাবে লিখতে হবে, আমরা দেখছি কিভাবে করি এটা। তো ধরো আমার S1টা ট্রান্সমিট হয়েছে, S1টা ট্রান্সমিট হয়েছে কিন্তু রিসিভ করছি কি S2, ঠিক আছে। তাহলেই তো আমার এরর হলো। The conditional probability of the receiver deciding in favor of S2 given that S1 is transmitted, এটা probability কতটা সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা নোটেশনটা এভাবে লেখা হয় যে probability of error when S1 is transmitted, যখন আমার S1 ট্রান্সমিট হয়েছে তখন আমার এররের প্রবাবিলিটি কতটা। কখন এরর হবে তাহলে সেটা জানতে হবে, r is less than 0 হলে এরর হবে। S1 ট্রান্সমিট করলে আমার ডিসিশন হওয়ার কথা, S1 ট্রান্সমিট করলে আমার ডিসিশন হওয়ার কথা r is greater than 0। তাহলে এরর কখন হবে, যখন r is less than 0 হবে। তার মানে আমি S1 ট্রান্সমিট করেছি, সেটার এরর যদি হয় তাহলে r is less than 0 হবে। S1 ট্রান্সমিট করেছি, r is less than 0 দেখাচ্ছে। r is less than 0 মানে কি, বাউন্ডারির এই পাশে, বাউন্ডারি এই পাশে। তার মানে কি -∞ থেকে 0 পর্যন্ত যদি আমি প্রবাবিলিটি ফাংশনকে ইন্টিগ্রেট করি তাহলে এটা প্রবাবিলিটিটা পাবো। তার মানে কোন ফাংশনটা ইন্টিগ্রেট করব, 1 সিম্বল 1 S1 ট্রান্সমিট করেছি, সিম্বল 1 এর জন্য আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এটা। এই ফাংশনটাকে যদি আমি এখন এররের জন্য ইন্টিগ্রেট করতে চাই, তার মানে এরর কতটুকু হতে পারে, -∞ থেকে 0। তার মানে যখন r is less than 0 হবে তখনই তো এররটা হবে আমার, তাই না। তো r is less than 0টা মানে কি -∞ থেকে 0 পর্যন্ত লিমিটটা। তো সেই লিমিটের মধ্যে এই ফাংশনের প্রবাবিলিটি যদি বের করি তাহলে আমরা পাবো কি S1 ট্রান্সমিট করলে এরর কতটা হবে, এররের প্রবাবিলিটি কতটা, ঠিক আছে। S1 ট্রান্সমিট করলাম, নরমালি রিসিভ হওয়ার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু এইটা, নরমালি যদি রিসিভ করে, প্রপারলি রিসিভ করবে। আর যদি না করে তাহলে কি হচ্ছে, r is less than 0, এইটার প্রবাবিলিটি যদি আমরা বের করি তাহলে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি অফ এরর। সেটাই করেছে এখানে, দেখো এটার ইন্টিগ্রেশনটা করা হচ্ছে -∞ থেকে 0 পর্যন্ত। তার মানে r is less than 0 যেখানে, সেটার ইন্টিগ্রেশন এই লিমিটের মধ্যেই করতে হবে। এই লিমিটের মধ্যে আমাদের ওই ফাংশনটা আমরা ইউজ করছি, যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনটা, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন ফর S1, S1 এর জন্য যে ফাংশন। আর S2 এর জন্য কি হবে, S2 এর জন্য এটা, S2 এর জন্য এখানে কিন্তু প্লাস হবে, এটা ভুল আছে, এটা মাইনাস লেখা, এটা কিন্তু প্লাস হবে, কারণ এখানে কি আছে, এখানে কিন্তু নেগেটিভ সিগন্যাল, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাই না। তাহলে এটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস হয়ে যাবে। তো S2 এর জন্য সিগন্যালটা হবে প্লাস, আর S1 এর জন্য সিগন্যালটা হবে এখানে মাইনাস। ওকে, তাহলে S1 এর জন্য যখন আমরা করছি তখন এই মাইনাস সিগন্যালটা, যেটা r মাইনাস এত, এই সিগন্যালটাকে ইন্টিগ্রেট করব -∞ থেকে 0 পর্যন্ত, ঠিক আছে। তো -∞ থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করা, এবং এটাকে যদি ইন টার্মস অফ আমরা কিউ ফাংশন লিখি তাহলে আমরা লিখতে পারি এটা, এটা আমরা এখানে বের করে নিয়েছি, ঠিক আছে। এটা এই কিউ ফাংশনটা বের করলে আমরা এটা পাবো, অথবা এই ইন্টিগ্রেশনটাকে সলভ করলেই আমরা পাবো, ঠিক আছে। দুই ভাবেই সলভ করা যাবে, এই ইন্টিগ্রেশনকে সলভ করে অথবা কিউ ফাংশনটা বের করে। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ এরর ফর S2 টা কিভাবে হবে, এরর ফর S1 যেভাবে ক্যালকুলেট করেছি, এখানে কি ছিল, r is less than 0, তাহলে এখানে কি হবে, r is greater than 0। S2 এর জন্য কি হওয়ার কথা, r is less than 0 হওয়ার কথা, S2 এর জন্য r is less than 0 হওয়ার কথা, কিন্তু এরর হবে কখন, যখন r is greater than 0 হবে। তার মানে আমার এখানে হবে r is greater than 0, তখনই আমার এররটা হবে। এই এররটার প্রবাবিলিটি আর এই এররটার প্রবাবিলিটি একই, ঠিক আছে, একই, যেহেতু 50-50 আমার সিগন্যাল, তাহলে এররের প্রবাবিলিটিও কিন্তু সেম। এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন হিসেবে এক্সপ্রেস করি ঠিক এভাবে, তাহলে কি করতে হবে, এই ইন্টিগ্রেশনের লিমিটটা কত হওয়া উচিত বলতো, যদি আমি S2 এর জন্য করি, +∞ পর্যন্ত, 0 থেকে S2 এর জন্য করলে কত হবে, 0 থেকে +∞ পর্যন্ত, রাইট, 0 থেকে ইনফিনিটি, রাইট, ডান দিকে, 0 থেকে ডান দিকে। তাহলে এই পাশে r is greater than 0,
তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমি কোন ফাংশনটাকে ইন্টিগ্রেট করব, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করব S2 এর জন্য, যেটা S2 টার জন্য যে ফাংশনটা, এটাকে যদি আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো কি প্রবাবিলিটি অফ এরর ফর S2। ঠিক আছে, S2 এর জন্য প্রবাবিলিটি। তো এটাকে আমি আর লিখিনি, একবার লিখেছি। সিমিলারলি আমরা এটার জন্য বের করতে পারবো। সেটা কিন্তু ইন্টিগ্রেশনের লিমিটটা আবার চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি হবে এবং এই ফাংশনটা হবে S2 এর জন্য, যেটা ডিস্ট্রিবিউশন। তো দুইটা প্রবাবিলিটি সেম, কিউ ফাংশনটা সেম। ঠিক আছে, এটা তোমাদের গাউসিয়ান ফাংশনটা এখানে আঁকা হয়েছে। আর এর রেসপেক্টে এই প্রবাবিলিটিটা কিরকম হবে। ঠিক আছে, নরমালি কি রিসিভ সিগন্যালের প্রবাবিলিটি হচ্ছে এই কালোটা হচ্ছে S1 এর জন্য, হ্যাঁ, ব্ল্যাক লাইনটা হচ্ছে S1 এর জন্য। আর এটা যেহেতু তোমার প্রবাবিলিটি অফ এরর ফর সিম্বল 1 ডান দিকে যাচ্ছে, আর এটা প্রবাবিলিটি অফ S2 রিসিভ সিগন্যাল ফর S2। ঠিক আছে, এই রেড লাইনটা। আর এখানে দেখো একটা ওভারল্যাপিং হয়েছে, এই ওভারল্যাপিং এর পার্টটাই হচ্ছে এরর। ঠিক আছে, তার মানে দেখো এই রেড লাইনটা এখানে চলে আসছে, এটা ভিতরে ঢুকে গেছে। এখানে যখন সে 0 থেকে ক্রস করে এই পাশে চলে আসলো, তখন এটা তোমার এটা যদিও S2 ট্রান্সমিট করেছে, কিন্তু রিসিভ করবে কি S1। ঠিক আছে, এখানে যখন ওভারল্যাপিং হয়ে গেল, তখন কি হলো S1 রিসিভ করবে। আবার কালো লাইনটা যখন এদিকে ওভারল্যাপিং হয়ে গেল, তখন R is less than 0, তখন R is less than যখন 0 হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, যদিও আমি S1 ট্রান্সমিট করছি, রিসিভ করব কি S2, তাই না? এই ওভারল্যাপিং পার্টটা হচ্ছে এররটা, প্রবাবিলিটি অফ এররটা। কারণ এটা R is greater than 0 হয়ে গেছে, তাই প্রবাবিলিটি অফ এরর ফর S2 সিগন্যাল, বাট রিসিভ করব আমি S1। আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এরর ফর S1, তার মানে আমি ট্রান্সমিট করছি S1 বাট রিসিভ করব S2। বুঝা গেছে? তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা এভাবে করে আমরা প্লট করতে পারি। সিন্স দ্য সিগন্যাল S1 S2 আর ইকুয়ালি লাইকলি, তার মানে 1 আর 0 দুইটা যেহেতু আমরা ইকুয়ালি লাইকলি, তার মানে 50-50 আমরা পাঠাচ্ছি। 50% পসিবিলিটিস বলেছিলাম, কোথায় বলেছিলাম, এই যে এখানে বলেছিলাম 50-50, তার মানে এই দুটা প্রবাবিলিটি 0.5। তাহলে দুইটা 0.5 হলে এখানে আমরা তাহলে 0.5 দিয়ে যদি প্রবাবিলিটি অফ এরর কে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি পাবো। ঠিক আছে, আবার S2 এর জন্য যদি 0.5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে টোটালটা পাবো। তাহলে এই দুটা যোগ করে আমরা টোটাল প্রবাবিলিটি পাচ্ছি। এই দুটা যদি যোগ করি, এবং এই দুটা কিন্তু 0.5, এটাও 0.5, এটাও 0.5, মানে 50-50। আর এই দুইটার ভ্যালু হচ্ছে কত, এই যে কিউ ফাংশনে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। তাহলে এই দুইটা আমার 50-50 যদি পসিবিলিটিস হয়, দুইটা মিলে এভারেজে কত হবে, একই ভ্যালু হয়ে যাচ্ছে, তাই না? এই দুইটার একই ভ্যালু হয়ে যাবে, যেহেতু 50-50 দুইটাই 0.5-0.5। তাহলে আমার এভারেজ প্রবাবিলিটি হচ্ছে এটা PSK এর জন্য, BPSK এর জন্য। তাহলে প্রবাবিলিটি অফ এরর আলটিমেটলি ডিপেন্ড করে কার উপর, EB/N0 এর উপরে, যে EB/N0। ঠিক আছে, EB/N0 টা কি, এটা হচ্ছে আমার বিট এনার্জি টু নয়েজ ডেনসিটি রেশিও বা SNR। তাহলে প্রবাবিলিটি অফ এরর কার উপর ডিপেন্ডেন্ট, SNR এর উপর ডিপেন্ডেন্ট। মানে SNR যদি ভালো হয়, তাহলে আমার প্রবাবিলিটি অফ এররটা কমে যাবে। সিগন্যাল টু নয়েজ রেশিও যদি ভালো হয় মানে তোমার সিগন্যালের পাওয়ারটা যদি নয়েজের তুলনায় ভালো হয়, তাহলে আমার SNRটা বেটার হবে। সেটা বেটার হলে আমার পিটাও কম আসবে, প্রবাবিলিটি অফ এররটা কমে যাবে। তো এই বিট এনার্জি টু নয়েজ ডেনসিটি রেশিও বা SNR পার বিটের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রবাবিলিটি অফ এরর। আচ্ছা, এটা গেল আমাদের BPSK এর জন্য, এইটুকু পর্যন্তই অ্যানালাইসিস। তারপর আমরা আসি BFSK এর জন্য। তো BFSK তে কি হচ্ছে, আচ্ছা BFSK তে আমাদের দুইটা ক্যারিয়ার ইউজ করতেছি আমরা, একটা F1 ফ্রিকোয়েন্সি, একটা F2, তাই না? দুইটা ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার কিন্তু সিগন্যালের সাথে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, সিগন্যালের সাথে মাল্টিপ্লাইড হয়ে এটা একটা মডুলেটেড সিগন্যাল, এটা একটা মডুলেটেড সিগন্যাল, এটা S1, এটা S2। তার মানে এটা 0, এটা 1 সিম্বলের জন্য, এটা 0 এর জন্য, তাই না? এটা 1 এর জন্য, এটা 0 এর জন্য। এখন এটাকে যদি স্পেস ডায়াগ্রাম আঁকি, তাহলে এইভাবে আঁকতে পারি। দুইটা সিগন্যাল, একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড √EB, আর একটা সিগন্যালও √EB, দুইটাই √EB, দুইটার সিগন্যালের পাওয়ারই √EB।
কিন্তু অ্যাঙ্গেলটা যেহেতু ডিফারেন্ট, একটা f1 আর একটা f2, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, সো এটা 0 ডিগ্রিতে দেখানো হচ্ছে, এটা 90 ডিগ্রি। ধরে নাও যে 90 ডিগ্রির মতো ডিফারেন্স এদের মধ্যে। তো এটা 0 তে আছে, এটা 90 তে আছে। এখন মাঝামাঝি লাইনটা এখান দিয়ে যদি আমি আঁকি, কোনো লাইন এরকম করে ড্র করি, এটা হবে বাউন্ডারিটা, ডিসিশন বাউন্ডারিটা। তার মানে এই ডিসিশন বাউন্ডারি এই পাশে হলে রিজন 1 এ পড়ছে, ওই পাশে গেলে রিজন 2। তার মানে এই পাশে আসলে আমার ডিসিশন হওয়ার কথা 1 এর পক্ষে, মানে একটা বাউন্ডারি লাগবে। তো তার মানে থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ড সেট করতে হবে, যে থ্রেশহোল্ডের এই পাশে আসলে আমি ধরে নিব 1, আর যদি থ্রেশহোল্ডের ওই পাশে যায় তাহলে আমি ধরে নিব আমার সিম্বল 0। ঠিক আছে, তো ওই বাউন্ডারিটা তাহলে এই মাঝামাঝি আমরা সেট করতে পারি। এই বাউন্ডারির ভ্যালুটা কিন্তু এখানে যদি √EB হয়, এখানেও এই পাশেও কিন্তু √EB আছে, তার মানে এই জায়গাটাতেও √EB, এইটুকু লেন্থ। তো তাহলে এই বাউন্ডারিটা যদি আমি বের করতে চাই, এটার ভ্যালু কত হওয়া উচিত? √2EB। ঠিক আছে, ডিসিশন বাউন্ডারিটা √2EB, এটার ভ্যালু কি হবে? এটা √2EB হবে না? এটাও যদি √EB হয়, এটাও √EB, তাহলে মাঝখানে এটা হবে √2EB। আচ্ছা, এখন যদি আমরা এই দুটা সিগন্যালকে, সিগন্যাল 1 এবং 2 কে যদি আমরা কোঅর্ডিনেট পজিশন হিসেবে দেখাতে চাই, তাহলে কি লিখতে পারি? এখানে যেমন এক্স ভ্যালু আছে, এক্স ভ্যালু √EB, কিন্তু ওয়াই তে কোনো ভ্যালু নাই এটা, তাই না? এই সিগন্যাল পয়েন্টের কোনো ওয়াই তে তো ভ্যালু নেই, তাহলে এটা লিখতে পারি √EB 0, আর এটা হচ্ছে 0 √EB, এক্স ওয়াই কোঅর্ডিনেট পজিশনের মতো। ঠিক আছে, এভাবে সিগন্যালটা স্পেস রিপ্রেজেন্টেশন, মানে কোন স্পেসে আছে, কোন জায়গাতে আছে, তার পজিশনটা, সেই স্পেস রিপ্রেজেন্টেশনটা এভাবে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, এখন আমার এখানে কিন্তু রিসিভ সিগন্যাল দুইটা, এই দুইটা ট্রান্সমিটেড সিগন্যাল, তাহলে রিসিভ তো দুইটাই হবে, R1 R2, তাই না? R1 R2 দুইটা রিসিভ সিগন্যাল হবে। তাহলে R1 R2 টাকে আমরা এভাবে করে লিখতে পারি যে এটা R1 আমার ভেক্টর R1, এটা আমার ভেক্টর R2। তার মানে এটা আমার এখানে একটা অ্যাঙ্গেল আছে √EB টা, আর এটা আরেকটা অ্যাঙ্গেল আছে। তো রিসিভ সিগন্যালটা তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করি? রিসিভ সিগন্যালটা তোমার যখন রিসিভ করি আমরা, ঠিক আছে, আমরা যখন রিসিভারে রিসিভ করি, আমরা ডিটেকশনে কিন্তু এগুলা দেখেছিলাম খুবই মানে ভালো মতো। যেমন যে সিগন্যালটা আমরা রিসিভ করি ওটাকে আবার কি করেছিলাম আমরা? ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, মনে আছে? ক্যারিয়ার 1 আর এটা ক্যারিয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। তাহলে আমরা দুইটা সিগন্যাল পাচ্ছিলাম না ওখানে মাল্টিপ্লাই করে আবার? Yes, ma'am. একটা নির্দিষ্ট বিট পিরিয়ড পর পর 0 to TB, তাহলে আমরা দুইটা সিগন্যাল পাচ্ছিলাম ওখানে, R1 R2। কারণ FSK তে কিন্তু এক লাইনে যাচ্ছিল না, দুই লাইনে রিসিভ হবে, তাই না? দুই লাইনে রিসিভ হবে, দুই লাইনে আমরা দুইটা ক্যারিয়ার ইউজ করছিলাম কোহেরেন্ট ডিটেকশনের জন্য। কোহেরেন্ট ডিটেকশনে দুইটা ক্যারিয়ার, অথবা এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করছিলাম ব্যান্ড পাস ফিল্টার হিসেবে, তাই না? তাহলে দুইভাবে ইউজ করা যাচ্ছিল। তো এই ক্যারিয়ারটার সাথে যখন মাল্টিপ্লাইড হচ্ছে রিসিভ সিগন্যালটা, তখন আমরা R1 পাই। আবার রিসিভ সিগন্যালটা যখন এই ক্যারিয়ারের সাথে, সেকেন্ড ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাইড হয়, তখন R2 পাই। এই R1টা যখন R2 থেকে বেশি হয়, তখন আমরা ডিসিশন ফিল্টারে এটা কাজ করেছিলাম না, যে R1 থেকে R2 বড় হলে মেসেজ হবে সিম্বল 1, আর যদি R2 ইজ গ্রেটার দ্যান R1 হয় তাহলে হবে সিম্বল 0, তাই না? দুইটা ডিসিশন। তো এই ডিসিশনটা কিন্তু এখানে এভাবেই নিচ্ছে, যে এই পাশে হলে R1, এই পাশে হলে R2 সিগন্যাল। এই R1টা যদি গ্রেটার দ্যান R2 হয়, তাহলে আমার ডিসিশন নিবে সে সিম্বল 1 এর পক্ষে, আর যদি R2 ইজ গ্রেটার দ্যান R1 হয়, তাহলে সিম্বল 0 এর পক্ষে ডিসিশন নিবে। তো রিসিভারটা ডিসিশন নেয় এইভাবে, ঠিক একইভাবে এই যে রিসিভার ডিসাইডস ইন ফেভার অফ S1 if the observation factor, হ্যাঁ কেটে গিয়েছিল ওটা, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, রেকর্ডিং কি চলে গেল মনে হচ্ছে। রেকর্ডিং তো চলছে দেখতে পাচ্ছি, রেকর্ডিংটা চালু করলো কিভাবে জানি না, যাই হোক। আচ্ছা শুরু করি। আমরা কি দুইটা সিগন্যাল রিসিভ করছিলাম FSK এর জন্য, একটা হচ্ছে সিগন্যাল দুইটা লাইনে তো আমাদের রিসিভ করে, তাই না? এটুক পর্যন্ত শুনেছিলে, তাই না? দুইটা ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাইড হচ্ছে রিসিভ সিগন্যাল, আমরা দুইটা সিগন্যালকে দুইটা লাইনে পাই। যখন R1টা গ্রেটার দেন R2 হয়, তখন আমরা ডিসিশন দিচ্ছিলাম সিম্বল 1 এর পক্ষে, আর যখন R2 ইজ গ্রেটার দেন R1 তখন সিম্বল 0। ঠিক একইভাবে এখানে এটাই বলা হয়েছে যে রিসিভার ডিসাইডস ইন ফেভার অফ S1 if the observation factor vector
অবজারভেশন ভেক্টরটাই হচ্ছে আমার রিসিভ সিগন্যালটা। এই রিসিভ সিগন্যালটা যখন রিজন 1 এ থাকে, মানে রিজন 1 এ থাকে, তার মানে কি R1 is greater than this occurs when R1 is greater than R2 হয়। যখন এই R1 টা greater than R2 হয় তখন এটা রিজন 1 এ থাকে। আর R1 is less than যদি R2 হয় তাহলে R falls inside R2 তে থাকে। তখন রিসিভার ডিসাইড করে ইন ফেভার অফ S2। এখানে থাকলে তোমার ইন ফেভার অফ S2 তোমার সিগন্যালটা রিসিভ করছে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এইটা এভাবে করে ডিসাইড করছে। দুটা সিগন্যাল থেকে দুইটা রিসিভ সিগন্যাল আসলো, এই দুটা রিসিভ সিগন্যালের সাথে কম্পারিজন চলে। এই দুটা কোনটা বড় সেটার উপর ডিপেন্ড করে S1 নাকি S2 এটা ডিসাইড করে। ওকে, তাহলে এখানে রিসিভটা কিভাবে হচ্ছে, আমরা যখন S1 ট্রান্সমিট করছি, এখন আমরা এটার এররটা অ্যানালাইসিস করি যে প্রবাবিলিটি অফ এররটা কতটা। তো R1 যখন আমার S1 টা ট্রান্সমিট হবে তখন আমার রিসিভ হওয়ার কথা শুধু R1, R2 কিন্তু কোনো সিগন্যাল পাওয়ার কথা না, তাই না? যখন S1 ট্রান্সমিট হয়েছে শুধু R1 টা আমার সিগন্যালে পাওয়ার কথা, যে R1 এর ভ্যালু পাওয়ার কথা √EB প্লাস N1। কিন্তু যখন আমার নয়েজ অ্যাড হচ্ছে, হ্যাঁ এখানে যখন আমি নয়েজটা অ্যাড পাচ্ছি, তার মানে আমার চ্যানেল থেকে নয়েজ অ্যাড হলো N1 পরিমাণ, কিন্তু আমার R2 তেও একটা নয়েজ আসে। ঠিক আছে, R2 তে কোনো সিগন্যালই পাওয়ার কথা না, বাট স্টিল এখানে নয়েজ 2টা অ্যাড হয়েছে। ঠিক আছে, এখন কখন এরর হবে? যখন আমার এই নয়েজটা খুব বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, এই নয়েজটা যদি খুব বড় হয়ে যায়, N2 টা এতই বড় হয়ে যায় যে R2 এটার চেয়েও বড় হয়ে যায়, R2 ইজ গ্রেটার দেন যখন R1 হয়ে যাবে, তখন কি করবে? সে ডিসিশন নিবে S2 এর পক্ষে, S1 না দিয়ে সে ডিসিশন নিবে কি, যে S2 ট্রান্সমিট হয়েছে, S2 রিসিভ করেছি আমি, কিন্তু সেটা ভুল ডিসিশন। তার মানে আমি সিম্বল 1 ট্রান্সমিট করেছি বাট রিসিভ করছি কত? সিম্বল 0। তো এটা ভুল ডিসিশন, সেই ক্ষেত্রে তোমার বিট এরর রেটটা হবে। এটা কি হচ্ছে আলটিমেটলি R1 ইজ লেস দেন R2, তার মানে R2 টা যদি বড় হয়ে যায় তখন সে S2 সাপেক্ষে তোমার সপক্ষে ইন ফেভার অফ সিম্বল S2 ডিসিশন দিবে। এই কথাটা এখানে বলেছে। Since the condition R1 is less than R2 corresponds to the receiver making a decision in favor of symbol S2, conditional probability of error, এররের probability তাহলে যখন S1 is transmitted, সেটা আমরা কিভাবে লিখতে পারি? S1 ট্রান্সমিট করলে যখন আমি S2 রিসিভ করব, সেটাই তো আমার এররের প্রবাবিলিটি, তাই না? তো সেই এররটার প্রবাবিলিটি হচ্ছে আমরা লিখতে পারি এভাবে, প্রবাবিলিটি অফ এরর when S1 is transmitted। সেই ক্ষেত্রে আমার ডিসিশনে ভুলটা কি হবে? R1 is less than R2 দেখাবে সে, তার মানে R2 টা বড় হয়ে যাচ্ছে, R1 is less than R2 দেখাবে। তাহলে এইটা যদি দেখায়, এটা দেখানো মানে কি, এই সিগন্যালটা is less than N2 হয়ে যাবে। তার মানে R1 মানে তোমার এটা, R1 is less than R2 মানে কি, √EB plus N1 is less than N2, এটা লিখতে পারি আমরা। তাহলে এই ডিসিশনটা সে রং ডিসিশন দিচ্ছে। এখন এই N1 এবং N2 ডিফারেন্স, তার মানে দুইটা এররের ডিফারেন্সকে যদি আমরা n ধরে নেই, দেন ইট ক্যান বি অলসো রাইট, ইট ক্যান বি এক্সপ্রেসড লাইক দিস অলসো। ঠিক আছে, n is less than minus √EB, তার মানে N1 minus N2, আর এই √EB টা যদি আমি এই পাশে নিয়ে আসি, হ্যাঁ এই সাইনের এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস √EB হয়ে যাবে। ঠিক আছে, তাহলে n is less than, তার মানে n যখন এই দুটা এররের ডিফারেন্স যখন √EB থেকে কম হবে, তখন কি হবে? S1 এর জন্য মানে এরর হবে। ঠিক আছে, এরর হবে, and that can be expressed like this। কিভাবে এটা আসলো দেখি একটু। আচ্ছা, এই এররটার প্রবাবিলিটিও কিন্তু আমরা এইভাবে করে ইন্টিগ্রাল দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে এই ইন্টিগ্রেশনটা আমি একবারই দেখিয়েছি যে কিভাবে লিখতে হবে। এই একই এক্সপ্রেশন দিয়ে আমরা সব সময় প্রবাবিলিটি অফ এররটাকে লিখতে পারবো। ঠিক আছে, তাই আমি এসকে বা এফএসকে এর জন্য আর ওটা লিখছি না, শুধু এক্সপ্রেশন গুলা দেখাচ্ছি যে প্রবাবিলিটি অফ এররটাকে আমরা কিভাবে লিখতেছি, এটাকে ঠিক একইভাবে এই ইন্টিগ্রাল দিয়ে এক্সপ্রেস করা যাবে। ঠিক আছে, তা একইভাবে আমরা ইন্টিগ্রাল দিয়ে এক্সপ্রেস করতে পারবো এগুলাকে। তো সেই এক্সপ্রেশন গুলা তোমরা নিজেরা ট্রাই করতে পারো। তো আমরা যদি কিউ ফাংশন অ্যাজ পার কিউ ফাংশন লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি এভাবে। কারণ এটাকে আমরা কিভাবে বের করলাম দেখি। বাউন্ডারিটা কততে বলেছিলাম? এটার জন্য √2EB, এটা বাউন্ডারি। √2EB টা হচ্ছে এই ডিসিশন বাউন্ডারিটা। ঠিক আছে, তাহলে ডিসিশন বাউন্ডারি যদি √2EB হয়, এই ডিসিশন বাউন্ডারি তোমার
তাহলে মিন ভ্যালুটা কত হবে? মিন ভ্যালু হচ্ছে এসি মানে তোমার সিগন্যাল ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড বাই √2, মানে এই তোমার ইয়েটা মিউটা তাহলে √2 দিয়ে যদি আমরা ভাগ করি, আর এটা হচ্ছে তোমার √2 ইবি, তো √2 ইবি বাই 2 এই রুট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ডিসিশন বাউন্ডারি, সো এটা মাঝামাঝি পজিশনটা, তাহলে এই মাঝামাঝি যে ভ্যালুটা সেটাকে আমরা √2 দিয়ে ভাগ দিচ্ছি, তো সেটাকে √2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি √ইবি, আর সিগমা স্কয়ার পাচ্ছি কত? সিগমা স্কয়ারও আমাদের এখানে তোমার হয়ে যাচ্ছে n0/2, তো n0/2টা আমাদের এখানে যেহেতু দুইটা সিগন্যাল যাচ্ছে, দুইটা সিগন্যালের জন্য ডাবল, নয়েজটাও ডাবল হতে পারে, তাহলে নয়েজটাও বেড়ে যাচ্ছে, এখানে n0 পরিমাণ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আর ভাগ হয়ে যাচ্ছে না, যেমন আগেরটাতে ভাগ হয়ে গেছিল, হাফ হয়ে গেছিল, এখানে কিন্তু ডাবল। তো এখানে প্রবাবিলিটি অফ এররটা তাহলে আমাদের মিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে, এই মিউটা আমরা যদি এখানে বসিয়ে দিই আর n0টা বসিয়ে দিই, তাহলে উইল গেট দিস। এখানে খেয়াল করে দেখো কিউ ফাংশনটা এটা থেকে ডিফারেন্ট, এটাতে কিউ ফাংশন ছিল √2 ইবি বাই n0, আর এখানে আসছে কিউ ফাংশন আসছে √ইবি বাই n0, ঠিক আছে? এখানে 2 নাই, এখানে 2 থাকছে না, তো 2 যদি না থাকে তাহলে তার মানে আচ্ছা এটা শেষ করি আগে। প্রবাবিলিটি অফ এরর ফর S2 তাহলে সেমই হবে, ঠিক আছে? শুধু কন্ডিশনটা ডিফারেন্ট, R1 ইজ গ্রেটার দেন R2 হবে এই ক্ষেত্রে। S2 যখন ট্রান্সমিট করব তখন R1 ইজ গ্রেটার দেন R2, তাহলে কিউ ফাংশনটাকে লিখতে পারি একই ভাবে এটা। তো কিউ ফাংশন দুইটার এভারেজ প্রবাবিলিটি যেহেতু একই, দুইটার যেহেতু ইকুয়াল প্রবাবিলিটি, 50% প্রবাবিলিটি সিম্বল 1 and 0, তাই আমরা এভারেজটা একই লিখতে পারি, যেটা 3 dB ওয়ার্স দেন বিপিএস কে। এই যে এটা যেটা পেলাম যে ভ্যালুটা, সেটা কিন্তু এখানে কোনো 2 নাই, √2 নাই, তো √2টা নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা 3 dB ওয়ার্স দেন বিপিএস কে। বিপিএস কে তে আমার √2টা ছিল, এখানে √2 নাই, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটা 3 dB ওয়ার্স দেন বিপিএস কে। এবং এটাকে যদি আমি সেম পারফরমেন্স চাই, তার মানে বিপিএস কে সমান পারফরমেন্স চাই এটার জন্য, তাহলে কি করতে হবে? আমাদের 3 dB বেশি পাওয়ার লাগবে, 3 dB বেশি ট্রান্সমিশন পাওয়ার লাগবে। To achieve the same performance, BFSK needs 3 dB more transmission power than BPSK, ঠিক আছে? তাহলে এই হচ্ছে BFSK-টা, একটু সংক্ষেপে পড়ালাম কারণ প্রবাবিলিটি এররগুলো তোমরা ইন্টিগ্রাল হিসেবে লিখে ট্রাই করতে পারো, আমি বাকি জিনিসগুলো বুঝিয়ে দেব। ASK এর জন্য দেখি নয়েজ পারফরম্যান্স অফ BSK। BSK তে কি? BSK তে সিম্বল 1 and 0 দুইটাই, এটার জন্য একটাতে অ্যামপ্লিটিউড ফুললি পাবো আমরা ক্যারিয়ারের জন্য, আরেকটাতে একদম 0, মানে ফুল পাওয়ারটা কিন্তু এখানে চলে যাচ্ছে, ফুল পাওয়ারটা, ঠিক আছে? তো ফুল পাওয়ারটা এখানে চলে যাচ্ছে, কিন্তু দুইটা সিগন্যাল কিন্তু দুইটা, তাই এভারেজ পাওয়ার কিন্তু হাফ হয়ে যাবে, ঠিক আছে? এভারেজ পাওয়ারটা কিন্তু হাফ হয়ে যাবে, এই জন্য এই যে এভারেজ পাওয়ারটা এভাবে লিখেছে। তো ডিসিশন রুল অনুযায়ী কি হচ্ছে আমার? এটা S1, দুইটাই কিন্তু একই ক্যারিয়ার কিন্তু সেম, কিন্তু একটার জন্য অ্যামপ্লিটিউড এটা, আরেকটার জন্য অ্যামপ্লিটিউড এটা। তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড যদি এরকম হয়, তাহলে আমরা লিখতে পারি এটা S1, এটা যেই অ্যাঙ্গেলে আছে এটাও কিন্তু সেম অ্যাঙ্গেলেই থাকবে, এটা কিন্তু 0 পয়েন্ট, খেয়াল করো এটা 0, এটা 0, তাহলে এটাও 0-তে আছে, এটা শুধু অ্যামপ্লিটিউড 0 আর এটার অ্যামপ্লিটিউড হচ্ছে √2, কিন্তু দুইটাই কিন্তু 0 থেকে স্টার্ট হয়েছে, এটা 0-তে আছে, দেখো একদম 0 পয়েন্টে আছে, দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম, তার মানে ফ্রিকোয়েন্সি সেম, কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নাই, কোনো ফেজ শিফট নাই, কিছু নাই, ঠিক আছে? পুরা ফ্রিকোয়েন্সিটা সেম, অ্যাঙ্গেলটাও সেম, শুধু অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট, একটাতে 0 অ্যামপ্লিটিউড আর একটাতে অ্যামপ্লিটিউড √2 ইবি, এটা, ঠিক আছে? এটা তাহলে আমাদের মাঝামাঝি ডিসিশন বাউন্ডারি করতে হবে, মাঝামাঝি জায়গাটা, তার মানে √2 ইবি বাই 2, এটা হচ্ছে আমাদের ডিসিশন বাউন্ডারি। এটার এদিকে গেলে আমার 1, এদিকে এটার নিচে গেলে 0, তার মানে একটা থ্রেশহোল্ড আমরা সেট করব যেটা এরকম মাঝামাঝি পজিশনে, যার উপরে গেলে S1, যার নিচে গেলে S2। তাহলে আমার বাউন্ডারি হচ্ছে √2 ইবি বাই 2, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার বাউন্ডারি হচ্ছে √2 ইবি বাই 2, তার মানে মিউ বাই 2 কিন্তু আমাদের এখানে বাউন্ডারি। আচ্ছা, মিউটা হচ্ছে √2 ইবি,
আমাদের এভারেজ পাওয়ার না, আমাদের টোটাল পাওয়ার, এটা কিন্তু টোটাল পাওয়ার, কিন্তু বাউন্ডারি কিন্তু এটা হাফে আছে। তো মিউ হচ্ছে √2 আর সিগমা স্কয়ার হচ্ছে n0/2, সেম থাকছে, একটাই সিগন্যাল। তো আমাদের যেটা তোমার বাউন্ডারিটা যেহেতু হাফে আছে, এই জন্য এখানে μ/2 সিগমা, ঠিক আছে? μ/2 সিগমা কিউ ফাংশনের, এটা মিউ আর এটা হচ্ছে সিগমার ভ্যালুটা দেওয়া হচ্ছে। সিগমার ভ্যালুটা কত? সিগমার ভ্যালুটা n0/2। এখানে এই 2টা থাকার কারণে এখানে একটা সামনে একটা 2 এসছে, যেহেতু μ/2 আমাদের বাউন্ডারিটা μ/2 তে আছে। তাহলে আমাদের টোটাল কিউ ফ্যাক্টরের ভ্যালু দাঁড়াচ্ছে √EB/n0। তোমাদের কি টাইম আপ? আচ্ছা, তাহলে এটা কিউ ফাংশন। তো এটার কিউ ফাংশনটা দেখো এফএসকে কে সমান কিন্তু, ঠিক আছে? এফএসকে তে যেরকম ছিল আইডেন্টিক্যাল টু দ্যাট অফ এফএসকে, কিন্তু নিয়ম, এটা ক্যালকুলেশন কিন্তু ডিফারেন্ট, এটা ক্যালকুলেশন ডিফারেন্ট কিন্তু, ঠিক আছে? এটার জন্য ক্যালকুলেশন, স্পেস ডায়াগ্রাম সবকিছুই কিন্তু আলাদা। শুধু কিউ ফাংশনটা আমরা একই পাচ্ছি বা প্রবাবিলিটি এররটা আমরা একই পাচ্ছি, ঠিক আছে? তার মানে এটাতেও কি, এটাতেও 3 dB মোর পাওয়ার লাগবে যদি আমরা একই পারফরমেন্স চাই। পিএসকে সমান পারফরমেন্স চাইলে বিএসকে তে আমাদের 3 dB বেশি পাওয়ার লাগবে, অথবা যেটা বলতে পারি বাইনারি এসকে পারফরমেন্স পিএসকে এর চেয়ে 3 dB ওর্স, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে কম্পারিজন, লাস্ট যেটা কম্পারিজন অ্যাজ পার দা সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও রেসপেক্টে আমাদের এররটা কতটুকু ভ্যারি করছে। এখানে খেয়াল করো যে সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়লে আস্তে আস্তে এররটা কমে যায়, ঠিক আছে? সবগুলোর জন্য সিগন্যাল টু নয়েজ রেশিও যখন আমার বেটার হচ্ছে তখন এটা কমে যাচ্ছে, আর পিএসকে এর ক্ষেত্রে তাড়াতাড়ি কমে যাচ্ছে, আর এএসকে আর পিএসকে এফএসকে এর ক্ষেত্রে দেরিতে কমতেছে, ঠিক আছে? দেরিতে কমতেছে, তার মানে কি এটা 3 dB ওর্স, 3 dB ওর্স, এএসকে এফএসকে টা 3 dB ওর্স। তাহলে আমি যদি 3 ডি এএসকে এবং এফএসকে তে 3 dB বেশি পাওয়ার দিতে পারি, ট্রান্সমিশন পাওয়ার, তাহলে সেটা পিএসকে সমান পারফরমেন্স দেখাবে। তার মানে এই সবুজ লাইনটা তখন এই লাল লাইনের সাথে মিলে যাবে, ঠিক আছে? সেম পারফরমেন্স পেতে হলে। বুঝা গেছে? এই মোটামুটি আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস দেখার ছিল, 3টা আমরা দেখলাম, দেখে কম্পেয়ার করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে শেষ করি, মনে হয় তোমাদের তো টাইম আপ হয়ে গেছে অলরেডি। জি ম্যাম। অ্যাটেন্ডেন্স শিটটাও দিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের ক্লাস নাই আর? আছে ম্যাম, সামনে 1:50 আছে। এখনই ক্লাস? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিই, তোমরা রেসপন্স করে চলে যাও। জি ম্যাম।